ওয়েলকাম। আমরা আবার হাজির হয়ে গেছি মুনমুনের ক্লাসরুমে জেনেপাস ইউজির কেমিস্ট্রি পার্ট নিয়ে। আজ হচ্ছে পার্ট 11। বলছি 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের প্রোটন সংখ্যা কত? ক্যালসিয়াম কার্বনেটের সংকেত কি? CaCO3। তাহলে এতে এক একটা পরমাণুতে প্রোটন আছে কত? আচ্ছা, আণবিক গুরুত্ব কত? ক্যালসিয়াম আণবিক গুরুত্ব 40, কার্বনের 12, অক্সিজেনের 16 গুণ 3। টোটাল আণবিক গুরুত্ব আসছে 100। আর প্রোটন সংখ্যা কত? ক্যালসিয়ামে আছে 20টা প্রোটন, কার্বনে আছে 6টা প্রোটন, আর অক্সিজেন আছে 8টা করে গুণ 3, মানে দ্যাট মিনস 50। তাহলে 100-র মধ্যে 100 গ্রাম CaCO3-তে প্রোটন আছে 6 × 10⁻23 গুণ 50। এটা 6.023 হওয়ার কথা, কিন্তু আমি 6 নিলাম ক্যালকুলেশনের সুবিধাতে। তাহলে 10-এ থাকবে কত? 6 × 10⁻23 গুণ 50 বাই 100 ওপরে গুণ 10, 0 0 কেটে গেল, 50 0 0 কেটে গেল। তাহলে কি আসছে? 5 6 30, 30 মানে 3 × 10⁻24। দ্যাট মিনস আওয়ার অ্যান্সার আসবে 3.015 × 10⁻24 সি। ক্যালকুলেশনটা দেখে নাও। 100 গ্রাম CaCO3-তে রয়েছে হচ্ছে প্রোটন 6 × 10⁻23 ইন্টু 50। তাহলে 10-এ কত? ক্যালকুলেশন করে দিয়েছি। পরেরটা, অক্সিজেনের অস্বাভাবিক ধর্মের কারণ কি? অক্সিজেনের অস্বাভাবিক ধর্ম দেখায় কেন? না, ওর তড়িৎ-ঋণাত্মকতা, তীব্র তড়িৎ-ঋণাত্মক মৌল, তড়িৎ-ঋণাত্মকতা, ক্ষুদ্র পরমাণু ব্যাসার্ধ এবং ডিকক্ষক নেই। এই সবকটি কারণের জন্যই অক্সিজেনের অস্বাভাবিক ধর্ম দেখা যায়। শুধু অক্সিজেন নয়, যে কোনো গ্রুপের ফার্স্ট এলিমেন্টই অস্বাভাবিক ধর্ম দেখায়। পরেরটা, স্থির চাপে তাপমাত্রা শতকরা কত বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধি হবে 10%? দেখো কী করে করবো, এটা করে ফেলেছি। V1/T1 = V2/T2। এবার V1 আমি ধরে নিচ্ছি 100, T1 ধরে নিচ্ছি 100। আয়তন বৃদ্ধি হচ্ছে 10%, তার মানে কত হবে? V2টা 110, তা T2 বের করতে হবে। ক্যালকুলেশন করে বের করলাম, T2 হচ্ছে 110। তাহলে উষ্ণতা বৃদ্ধি করতে হবে 110 - 100 = 10%। সো আওয়ার অ্যান্সার ইজ অপশন এ, 10%। পরের কোশ্চেন, জলে পি এবং পিএস যথাক্রমে জলের অংশচাপ এবং জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত জলের আংশিক চাপ হলে আপেক্ষিক আর্দ্রতার মান কোনটা হবে? এক্ষেত্রে অপশান হবে P/PS × 100%, যেহেতু দিয়েছে। এটাই হচ্ছে আপেক্ষিক আর্দ্রতার মান। এইটা ফর্মুলাটা তোমরা মনে রাখবে। পরের কোশ্চেন, I2 এর আণবিক ভর m হলে I2 এর তুলাঙ্ক ভর নির্ণয় করো। বিক্রিয়াটা দিয়ে দিয়েছে। আমরা কি জানি? তুলাঙ্ক ভর = আণবিক গুরুত্ব বাই জারণ সংখ্যার পরিবর্তন। দেখো এই বিক্রিয়ায় I2 এর জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে 0 থেকে +5, মানে 5-এর চেঞ্জ। এবার কটা আছে I2-তে? 2টো I আছে, মানে 2টো পরমাণু আছে। তাহলে মোট পরিবর্তন কত? এটা যদি 5-এর হয়, 2টোর হচ্ছে 10-এর পরিবর্তন। তার তুলাঙ্ক ভর কত হবে? m এর তুলাঙ্ক ভর যেহেতু আমি বলে দিয়েছি আণবিক ভর হচ্ছে m, তাহলে m/10। দ্যাট মিনস অপশান ডি। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। পরের কোশ্চেন কি বলছে? 3P কক্ষকে নোড কটা আছে? 3P কক্ষে টোটাল নোড 2টো থাকে, একটা স্ফেরিক্যাল নোড আর একটা নন স্ফেরিক্যাল নোড। সো আওয়ার অ্যান্সার ইজ অপশান সি। সাধারণ উষ্ণতায় Li3+ শক্তি কী হবে? সাধারণ উষ্ণতায় Li3+ Li2+ হবে। এটা Li2+ আয়নের স্থিতিশক্তি হবে হচ্ছে 3, মানে যেটার ভ্যালু 3 এখানে, 3E²/4πε0r। দ্যাট মিনস অপশান ডি। পরেরটা আইউপ্যাক নাম বলেছে। এখানটায় কটা কার্বন আছে? 3টে, 1 2 and 3। CN-গুলোকে আমি এখানে নাম্বার দিয়ে চিহ্নিত করতে পারবো না। কেন পারবো না? কারণ এখানে করতে হলে ম্যাক্সিমাম 2টো CN-কে আমি নাম্বার দিয়ে চিহ্নিত করতাম, তারা একটা গ্রুপ হিসেবে থেকে যেত।
সেই জন্য পারছি না। মানে 2-এর বেশি হয়ে গেলে কোন আর সিএনকে নাম্বার দেওয়া চিহ্নিত করা হয় না। তাহলে 3টে কার্বন মানে এটা হবে প্রোপেন। এখানে 1, 2 অ্যান্ড 3তে কী আছে? টাই কার্বিল অ্যামিন। দ্যাট মিনস অপশান সি। ভুল হলো, টাই কার্বিল অ্যামিন নয়, টাই কার্বোনাইট্রাইল। সিএন গ্রুপ তো কার্বোনাইট্রাইল গ্রুপ, এটা অপশান সি। এটা ঠিক করে নেবে, অপশান ডি নয়, এটা হবে প্রোপেন 1, 2, 3 টাই কার্বোনাইট্রাইল। পরেরটা, নিচের কোনটি টটোমারিজম দেখাবে না? টটোমারিজম দেখাতে পারবে না মানে রেজোনেন্সের মতো করে কিটো ইনাল টটো রেজোনেন্স যেমন দেখানো হয়, এখানে যেহেতু সব করে কিটো গ্রুপ আছে, তো কে শো করবে না? এখানে যেটা হবে অপশান ডিটা শো করতে পারবে না, কারণ এক্ষেত্রে করলে পারে এদিকে তো কার্বন, কোনো হাইড্রোজেন নেই, ফলে টটোমারিজম হতে পারছে না। আবার এ পাশে বেঞ্জিন বলে স্থায়িত্ব কমে যাবে যদি টটোমারিজম করতে যায়, তাই এটা টটোমারিজম শো করবে না। পরেরটা বলেছে টি কেলভিন উষ্ণতায় CO2 এর আরএমএস বেগ x সেমি পার সেকেন্ড হলে কোন উষ্ণতায় নাইট্রাস অক্সাইডের আরএমএস বেগ 4x সেমি পার সেকেন্ড হবে? এখানে করা হয়েছে CRMS = √3RT/m। তাহলে এর ক্ষেত্রে প্রথমটা হচ্ছে CO2, সেটার ক্ষেত্রে কী হবে? x = √3RT/44। একইভাবে CRMS NO2 এর ক্ষেত্রেও তাই, N2 এর নাইট্রাস অক্সাইড N2 এর ক্ষেত্রেও √3RT/1/m। এখানে উষ্ণতাটা P1 করে দিলাম, দুটো সমান যেহেতু করতে পারছি কোন উষ্ণতায়। তাহলে এটা হচ্ছে 4x, এটা কত হবে 3RT/1/44। তাহলে এখানটা আমি এইখানে এক্সের জায়গায় এটা বসিয়ে দিলাম 4 × এটা। এটা যখন আমি ব্র্যাকেট তুলব তখন কী হয় দেখা যায়, এটা 3RT থাকবে, এটা 3RT থাকবে, পুরোটাই কেটে যাচ্ছে। আর এখানটায় 4 ছিল, 4টা ব্র্যাকেটের ভিতরে গেলে এবারে কী হবে, 2 হয়ে ঢুকবে, মানে 3 × 6 হয়ে যাবে, এটা 6 হয়ে গেছে। তো 2 স্কোয়ার করে তুলে দেওয়া হয়েছে। এবার যেটা আসছে, এই 8টি কেটে আর কেটে গেল, টিটা টি থেকে দেখা যাচ্ছে। এখানে 3 × 2 = 6, 2 হলো 44 কেটে গেল। তারপর T1 = 2T, এটাই হচ্ছে, এটি হবে না, T1 = 2T, এটাই হবে আমাদের উত্তর। দ্যাট মিনস অপশান বি। দুটোর আরএমএস বেগ শো করে দাও, বের করে দিয়ে টি এর মানটা বের করে দাও, মান পুট করে। পরেরটা, অসীম লঘুতায় BaCl2, H2SO4 আর HCl এর মোলার পরিবাহিতা যতক্ষণ x1, x2, x3 হলে BaSO4 এর তুলাঙ্ক পরিবাহিতা BaSO4 করতে আনতে হলে আমাকে কী আনতে হবে? দেখো, BaCl2 আর H2SO যদি যোগ করি তাহলে কী হবে? BaSO4 + 2HCl, তার মানে x1 + x2। এটা থেকে আমি যদি দুটো HCl বাদ দিয়ে দিই তাহলে আমার শুধু এটা পড়ে থাকবে, BaSO4 শুধু পড়ে থাকবে, কারণ এখানে কী হয়েছিল, BaSO4 + 2HCl, দুটো HCl মানে হচ্ছে 2 - 2x3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো দ্যাট মিনস অপশান ডি। পরের কোশ্চেন, নিচের কোন যৌগটি পিরামিডীয়? প্রত্যেকটার ছবি এঁকে দেখতে হবে, দেখতে হবে XO3 যৌগটি পিরামিডীয়, না হলে তোমরা বইয়ের গ্রুপ 18 খুলে দেখে নিতে পারো। পরের কোশ্চেন বলছে, মল্টোজে যে দুটি একক শর্করা দ্বারা গঠিত সেগুলি হলো, এটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ দ্বারা গঠিত। মল্টোজ আলফা ডি গ্লুকোজ দ্বারা গঠিত। কোন অ্যালকিনটি অ্যারায়ন দ্বারা পলিমারাইজেশনের সর্বাপেক্ষা দুর্বল? এখানে হবে, এটাও হবে অপশান এ, CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3। এটাই অ্যানায়ন দ্বারা পলিমারাইজেশনে সবথেকে দুর্বল ক্ষার হিসেবে কাজ, কারণ এখানে লোন পেয়ার ইলেকট্রনটা রয়ে গেছে, এর জন্য লোন পেয়ার বলছে, এখানে বেশি দ্বিবন্ধন রয়েছে, এখানে কোনো ওই হিসেবে অর্থে পজিটিভ চার্জ কার্বন পাচ্ছি না আমরা, ফলে অ্যানায়ন আক্রমণ করতে পারবে না। ফলে এরপরটা কী বলেছে, নির্দিষ্ট উষ্ণতায় বিক্রিয়াগুলির ক্ষেত্রে 2NO2 অ্যারো 4N2 + O2, আর আরেকটা বিক্রিয়া দিয়েছে, এটার সক্রিয়ণ শক্তি E1, উল্টো বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি বলেছে E2। তাহলে কী হবে, এটা যেহেতু
বন্ধনটা বিয়োজিত হচ্ছে প্রথম ক্ষেত্রে, আর দ্বিতীয় ক্ষেত্রে বন্ধন করছে। তাহলে বন্ধন বিয়োজনের ক্ষেত্রে এই গ্রাফটা অনেকটা এরকম টাইপের। তাহলে এখান থেকে প্রথমেরটা সক্রিয়করণ শক্তি কত, এটা যদি E1, আর এটার ক্ষেত্রে সক্রিয়করণ শক্তি হবে E2। তো আমরা বলতে পারি E1 ইজ গ্রেটার দ্যান E2, দ্যাট মিনস অপশান এ। পরেরটা ক্যাটাগরি 2। ক্যাটাগরি 2 এ যেটা আছে আমাদের 16 থেকে আমরা যেটা পাবো সেগুলো হচ্ছে মোর দ্যান ওয়ান অ্যান্সার হবে, অর্থাৎ অ্যান্সারগুলো একের বেশি হতে পারে। তো প্রথম কোশ্চেনে কী বলেছে, নিচের কোন আকরিকগুলি তৈলবেশন পদ্ধতি গাঢ় করা যায়। আমরা জানি তৈলবেশন পদ্ধতিতে সালফাইড আকরিকগুলোকেই গাঢ়করণ করা যায়। এক্ষেত্রে এই স্ক্লেরাইট, গ্যালেনা এবং কপার পাইরাইটিস এই তিনটি হচ্ছে সালফাইড আকরিক। তো এদেরকে তৈলবাসের মধ্যে গাঢ়ীকরণ করা যায়। এর মধ্যে গ্যালেনা হচ্ছে লেড PbS, আর কপার পাইরাইটিস হচ্ছে Cu2S। পরেরটা একটা বিক্রিয়া দিয়েছে, বলেছে এই বিক্রিয়াতে এটা হচ্ছে একটা ইথার, তাকে লঘু কেআইয়ের সঙ্গে বিক্রিয়া ঘটিয়েছে। তাহলে কোনটা সঠিক হবে এখানে সেইটা আমাদের জানতে চাইছে। এখানে কী হয়, এখানে এ একটা অ্যালকোহল হবে আর বি একটা অ্যালকিল আয়োডাইড হবে। উল্টো হতে পারত, এ অ্যালকিল আয়োডাইড আর বি একটা অ্যালকোহল, মানে একটা অ্যালকোহল একটা অ্যালকিল আয়োডাইড হবে। সেই অর্থে আমাদের এটা অপশান এটা সঠিক। যদিও কোন এটাই অ্যালকোহল আর বিটাই অ্যালকিল আয়োডাইড বলা যায় না, এই দুটোর মধ্যে যে কোনো একটি অ্যালকোহল হবে, একটি অ্যালকিল আয়োডাইড হবে। এবং এরপরে এটা আসছে, এই বিক্রিয়া কিন্তু অবশ্যই SN2 ক্রিয়া কৌশলের মাধ্যমে ঘটে, সুতরাং অপশান ডিটাও সঠিক। এ অ্যান্ড ডি হবে এর অ্যান্সার। পরেরটা পি এবং কিউ দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা সেট দিয়ে দিয়েছে। এই 4টি করে সেট দেখে বলছেন নিচের কোন বক্তব্যটি সঠিক। প্রথমটাই বলেছে শক্তি দিয়ে বলেছে। শক্তি হিসেবে দেখা যায় কি n+n, n+n এর মান কত, পি এর 5 আর কিউ এর কত 3। তাহলে পি এর শক্তি কিউ অপেক্ষা বেশি, দ্যাট মিনস অপশান এটা সঠিক। এরপরটা দেখি, পি যে উপশক্তিতে থাকে তাই সর্বাধিক 10টি ইলেকট্রন থাকতে পারে। পি কোনটাই রয়েছে 3D, তাহলে এখানে 10টাই থাকতে পারে, সুতরাং এটাও সঠিক। কিউ কোনটাই রয়েছে এসে রয়েছে 3S, সর্বাধিক 2টো ইলেকট্রন থাকতে পারে, এটাও সঠিক। তারপরে পি কিউ ইলেকট্রনে একই আকারে কক্ষে অবস্থান করে, একই আকারের নয়, কারণ পি এর হচ্ছে ডি হওয়ার জন্য এটা হচ্ছে ডাম্বেলাকার টাইপের ফুলের মতো দেখতে, আর এস এর হচ্ছে গোলকাকার, কখনো এদের একই আকারে কক্ষপথ হতে পারে না। আমরা লাস্টের দিকে চলে এসেছি। নিচের কোন আয়নগুলিতে pπ-dπ বন্ধন বর্তমান। pπ-dπ বন্ধন বর্তমানে যাদের দেখো ডি কক্ষক রয়েছে তাদের করতেই করতে পারবে, একটা ডি কক্ষ থাকবে, একটা ডি কক্ষ থাকবে না। তো সেই হিসেবে আমরা পাচ্ছি SO4, এসের ডি কক্ষক রয়েছে, ওয়ের নেই। ClO4 মাইনাসে পাবো, SO4 2 মাইনাসে পাবো, ClO4 মাইনাসে পাবো, আর এ পাশে পাবো PO4 3 মাইনাসে পাবো, কিন্তু এটাতে পাবো না, কারণ এখানে N এবং O কোনোটাতেই ডি কক্ষক বর্তমান নেই। পরের কোশ্চেন বলেছে নিচের যৌগ আয়নগুলির মধ্যে কোনটির পরাচুম্বকীয় নয়। এখানে আমরা ইলেকট্রন বিন্যাস করে দেখতে হবে। এখানে করলে আমরা দেখতে পাবো পরাচুম্বকীয় নয় মানে কি, প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক ধর্ম বলছে, যেগুলো ডায়াম্যাগনেটিক নয় তা সেই হিসেবে আমরা পাবো হচ্ছে এ পাবো, বিজোড় ইলেকট্রন রয়েছে, তাই এটা প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক নয়। FeCO5ও তাই, এখানেও বিজোড় ইলেকট্রন রয়েছে, কারণ এখানটা হচ্ছে D6 রয়েছে, এটা D5 ছিল, তাহলে এই দুটোই পরাচুম্বকীয় নয় এবং এটাও পরাচুম্বকীয় নয়। তো আমাদের মোটামুটি আজকে এটা শেষ। আবার আমরা দেখা হবে পরের দিন এই ভিডিওগুলোতে। আচ্ছা, আমি এটাকে যেটা বলছিলাম, পরাচুম্বকীয় মানে হচ্ছে প্যারাম্যাগনেটিক, এরা প্রত্যেকটা হচ্ছে ডায়াম্যাগনেটিক বলতে, কারণ এরা এগুলো প্রত্যেকটা হচ্ছে স্ট্রং ফিল্ড লিগেন্ড, এরা হয় ওই ইলেকট্রনগুলোকে জোড়বদ্ধ করে দেয়, কিন্তু এরা উইক ফিল্ড লিগেন্ড থেকে ইলেকট্রনকে জোড়বদ্ধ করতে পারে না বিজোড় ইলেকট্রনকে,
তাই এটা হয়ে যায় পরাচুম্বকীয়। তো আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।